আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। And ওয়েলকাম টু মাই ফার্স্ট ট্রাভেল ব্লগ। আমরা আজকে যাচ্ছি সৌদি আরব থেকে জর্জিয়া। এটাই আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ। And আমার সাথে আছে আমার ফ্রেন্ড হাই আকায়েদ ইসলাম আকাশ। আর আমরা এখন অবস্থান করতেছি দুবাই এয়ারপোর্ট। Oh man. Hi. هلا والله حبيبي كيف حالك؟ زين. يلا حبيبي. حبيبي এটা বলছে আমরা দুবাই এয়ারপোর্ট দিয়ে হাঁটতেছি ডিউটি ফ্রি। Hurry guys, it's crazy man. Anyway, শর্ট একটা স্টোরি আছে আমরা কিভাবে আসলাম দুবাই এয়ারপোর্টে। আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা দুবাই থেকে কেন ভিডিও শুরু করছি, কেন সৌদি আরব থেকে না? এখানে একটা রিজন আছে। আমরা দাম্মামে যখন থাকি, সৌদি আরব দাম্মাম থেকে, যখন এয়ারপোর্ট থেকে আমরা যখন বোর্ডিং পাস নিতে যাই, বোর্ডিং পাস নেওয়ার সময় আমাদের সাথে একটু ঝামেলা হয়। ঝামেলাটা যেমন আপনার ইন্স্যুরেন্স নিয়ে, ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে। তো সব কিছু ঠিক ছিল, কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্সও ছিল না। বিধায় ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হয় বাধ্যতামূলক, বাট ওরকম রিকোয়ারমেন্ট নাই বললেই চলে। কেননা আমাদের অনেক ফ্রেন্ড গেছে তিবলিসি, জর্জিয়া, অনেকেই গেছে, লাগে না ওরকম। যাই হোক, ধরে বসে এখন যেহেতু চাইছে তো বাধ্যতামূলক দিতে হয়েছে, সেটার জন্য আমরা দুজনে যাই আবার ইন্স্যুরেন্স বানানোর জন্য। ইন্স্যুরেন্স দুটোটা হয়ে যায়। আকায়েদ ভাইয়েরটা চলে আসে জিমেলে, বাট আমার ওটা একটু সমস্যা হয়। আবার চলে আসে, আমরা বোর্ডিং পাসের জন্য চলে আসি। আসার পরে দেখা যাচ্ছে তারটা দেখাইতে পারতেছে, কিন্তু আমারটা দেখাইতে পারতেছে না, পেপার যেটা PDF। বাট সব কিছু ডকুমেন্ট দেখাই, লেখা থাকে সব কিছু, কিন্তু তার সেটা হবে না। তার PDF লাগবে, প্রুফ লাগবে। দ্যাটস ওয়াই আবার কী হয়, আমার সমস্যা হয়। তো আমার আবার যাইতে হয় ব্যাক রিসেপশনে যাওয়ার পরে, আবার আমার ওখান থেকে অনলাইন থেকে আমাকে আবার PDF বের করে দেয়, তারপর আবার ব্যাগ আসে। তো এরকম করতে করতে মোটামুটি অনেক লেট হয়ে যায়, 1.5-2 ঘন্টার মতো। তো লাস্ট টাইম আমরা পৌঁছানোর পরে দেখি আবার আমাদের যে ফ্লাইট ছিল 7:35 ছিল, আবার ফ্লাইট লেট হয়ে যায় 1 ঘন্টা। তো 1 ঘন্টা লেট হওয়ার কারণে এই জন্য সব কিছু মিলে একটু মুড চেঞ্জ হয়ে যায়, মুড অফ হয়ে যায়। এই কারণে আর ভিডিও করা হয়নি। দ্যাটস ওয়াই আমরা দুবাইতে আসার পরেই আমরা ভিডিওটা স্টার্ট করি। ওকে, যাক, ছোটো একটা সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক মতো আছে। এখন আমাদের আবার দুবাই থেকে আমরা যাচ্ছি এখন তিবলিসি জর্জিয়া। আমাদের বোর্ডিং পাসের টাইম হয়ে যাচ্ছে। সো লেটস গো। Brother, give me this one. অনেক দাম, অনেক বেশি দাম, অতিরিক্ত। বাট ক্ষুধার্ত আমরা, হালকা পাতলা কিছু নেওয়ার চেষ্টা করবো। একদম ঠান্ডা, খুবই সুন্দর। অনেক এক্সপেন্সিভ। একটা পানি 18 দিরহাম, নর্মাল পানি একদম 11 দিরহাম, অনেক বেশি দাম। আমাদের টোটাল বিল আসছে 118 রিয়াল, সৌদি রিয়াল, 106 দিরহাম। ওদের একটু দাম, বাট কিছু কারণ নাই, আমাদের কিছু না কিছু তো খাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো আমি এখানে দেখার চেষ্টা করতেছিলাম যে এখানে কী কী আইটেম দেওয়া আসলো আমাদের খানার ভিতরে, কেননা আমরা একটু সমস্যা ফেস করতেছিলাম। ঠোঁট ফুলে যাচ্ছিলো এবং জিহ্বা ফুলে যাচ্ছিলো, লাইক কিছু একটা ছিল, সেটা দেখতেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ, বাট আমরা কিছু প্রবলেম ফেস করতেছি খাওয়ার পরে। যেটা হচ্ছে আমাদের খাওয়ার পরে ঠোঁটে আর জিহ্বায় অ্যালার্জি টাইপের কিছু একটা আমার লাল লাল হয়ে উঠেছে। আমরা খাওয়া আসার পরে আবার ব্যাক করি, ক্যাশের সাথে কথা বলি যেগুলো কি হালাল ছিল নাকি হারাম ছিল। উনি বলেছেন সব নর্মাল, চিকেন ছিল হালাল এভরিথিং। হয়তো বা কোনো অ্যালার্জির সমস্যা, হয়তো আশা করি কোনো সমস্যা হবে না।
আলহামদুলিল্লাহ আমরা টিবিসি পৌঁছে গেছি জর্জিয়া। বাট কী দিয়ে শুরু করব, বলার অনেক কিছু আছে। ইমিগ্রেশনটা খুবই হার্ড ছিল, হার্ট অ্যাটাক করার মতো। ফার্স্ট অফ আমাদের সব কিছু ডকুমেন্ট নেওয়ার পরে আধা ঘন্টা সব কিছু জানার পরে আমাদের বলে ইউ আর রিজেক্টেড স্যার, ইউ হ্যাভ টু গো ব্যাক। আবার ঘুরে আসার পরে আবার অনেক লম্বা কাহিনী, মোটামুটি বড় একটা টাইম লাগবে সেটার জন্য। এখন অবস্থা খুবই খারাপ, অনেক বড় একটা জার্নি হয়ে গেছে, বেশি লং টাইম, মাথা প্রচণ্ড ব্যথা। তার উপরে তো হিস্টোরি আছে আমাদের ফ্লাইট নিয়ে, দুবাই ফ্লাইটে আসলাম, ওইটা নিয়ে কথা বলবো। জর্জিয়ার ভিসা যারা আসতে চান, জর্জিয়ার ভিসা, ইমিগ্রেশন, ফ্লাইট, সব কিছু আমি রুমে যাওয়ার পরে ঠান্ডা মাথায় কিছু বলতে চাই। এগুলো নিয়ে যারা আসবেন তাদের জন্য খুব উপকার হবে। যে একটা স্ট্রংলি যে একটা আমাদের হ্যারাসমেন্ট হয়েছে, অনেক কিছু বলার আছে। আর যথাযথ চেষ্টা করবো আমি ছোটো করার জন্য ভিডিওটা, কেননা মাথা ব্যথা প্রচণ্ড, খুব ইচ্ছা হচ্ছে না ভিডিও করি। আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি, এটাই আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আসছি এয়ারপোর্টে, তিবলিসি এয়ারপোর্ট। বা এখান থেকে আমাদের যাইতে হবে ট্রেন স্টেশনে। আমাদের ট্রেনের টিকিট নেওয়া আছে, সকাল 8টায় থেকে যাবে, দুপুর 1টায় পৌঁছাবে। আমরা যাবো বাতুমি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে 2 দিন থাকবো আমরা বাতুমিতে। আর তিবলিসি হচ্ছে ক্যাপিটাল, জর্জিয়া হচ্ছে দেশের নাম। তো সো লেটস গো। $8 sandwich, $5, right? 3. It's about $3. Americano, yes. হালকা নাস্তা করেছি আমরা, black একটা coffee. স্যান্ডউইচ, একটা Yeah, কফি, without milk. Yeah. Caps করে দিব $8. Milk or takori? Let me see. Milk no? No milk. উইদাউট মিল্ক। আমরা এখন জর্জিয়া থেকে তিবলিসি থেকে বাতুমি যাচ্ছি ট্রেনে, 5 ঘন্টার জার্নি। হাই, আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি। এখন আছি আমরা বাতুমিতে। তিবলিসি থেকে আমরা ট্রেনে আসছি, বাই ট্রেনে 350 কিলোমিটার, বাট টাইমটা একটু বেশি লাগছে, অলমোস্ট 5 ঘন্টা 40 মিনিটের মতো। আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে সব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি ট্রেনের এক্সপিরিয়েন্স শেয়ার করি, তাতে এভারেজ ছিল ভালো সার্ভিস। আমি বললাম আপনার ফ্লাই দুবাই থেকে প্লেন থেকে ভালো, তবে স্পিডটা খুবই স্লো, একদমই স্লো। 50 কিলোমিটার পার আওয়ার, 70 কিলোমিটার, 80 কিলোমিটার, খুবই কম। বাট আপনারা যদি কখনো আসেন, আমি সাজেস্ট করবো, আমি অবশ্যই বলবো, অবশ্যই আপনাদের আসা উচিত, ট্রেনে আসা উচিত। কেননা ট্রেনে আসলে যে একটা সুন্দর ভিউ পাবেন, আপনি যতটা রাস্তা আসবেন, পুরাটা রাস্তা এমন একটা ভিউ পাবেন, আপনার মোটামুটি হয়ে যাবে ওকে। ঘোরার জন্য আসছেন, আপনার টাইম বাঁচায় তো লাভ নাই, অবশ্যই ঘুরবেন, সময় লাগলে লাগুক একটু। একবার কমসে কম আসবেন ট্রেনে, যাওয়ার পথে হয়তো বা অন্য কিছু করবেন, যান বা আসেন, কমসে কম দিনে একবার আসবেন বা যান। তিবলিসি থেকে বাতুমি আসেন, অথবা বাতুমি থেকে তিবলিসি যান, ট্রেনে একবার যাবেন, ভিউটা খুবই সুন্দর পাবেন। আমি আপনাদের এটাই সাজেস্ট করবো। আলহামদুলিল্লাহ চলে আসছি তিবলিসি থেকে বাতুমি। সো অনেক টায়ার্ড, গতকাল দুপুর 4টা বাজে বের হয়েছি, এখন 1টা 40 বাজে দুপুর।
দুইটা মোটামুটি অলমোস্ট দুইটা। তো অনেক বেশি লং টাইম হয়ে গেছে, তো একটু বেশি টায়ার্ড আর কি। সো বেশি কিছু বাড়াবো না, আমি চেষ্টা করবো শর্টকাটে ভিডিও শেষ করার জন্য। তো চলুন আমরা এখন রুমে যাই ফ্রেশ হই, তারপরে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। প্লেসটা খুবই সুন্দর, ওয়েদারটা খুবই ভালো, ভিউটা খুবই সুন্দর লাগছে, ভালো লাগার মতো, ভালো লাগছে। একটু কষ্ট হলো আসার পরে, মনটা একটু লাগছে, ভালো লাগছে। Облог центр это, центр. বাথরুম অনেক সুন্দর ভাই, মজা পেয়েছি। বাথরুম ইজ নাইস, গুড বাথরুম, বিউটিফুল। আমরা মোটামুটি 20 থেকে 25 মিনিট রাইডের পরে আমাদের হোটেলের সামনে চলে আসছি। এই ডান সাইডে যারা দেখতেছেন উর্বি সিটি, এটাই আমাদের হোটেল। আর যে ড্রাইভারটা ছিল বয়স্ক দাদু, খুবই ভালো ছিল। একটু ঘোরাঘুরি পরে আমরা চলে আসছি আমাদের হোটেলে। হোটেলটা খুঁজতে একটু কষ্ট হয়, কেননা সেম টাইপের হোটেল, এদের 5-6টা বানানো, মানে সেম হোটেল বাট শাখা বানানো আলাদা আলাদা। ওয়াও, সি ভিউ, পারফেক্ট সি ভিউ। তো সেই তো হাই, ফার্স্ট অফ অল আমি আপনাদের কাছে দুঃখিত। এই ভিডিওটা আমি শ্যুট করতেছি সৌদি আরবে আসার পরে, কেননা আমি সেই দিন জর্জে বাতুমিতে হোটেলে যাওয়ার পরে খুবই টায়ার্ড ছিলাম। তারপরে এটা আর করার মতো, এই ভিডিওটা করার মতো আর সময় হয় নাই, বা মনে হচ্ছিল না অবশ্য। তো এটাই শেষ করতেছি আজকে সৌদি আরবে আসার পরে। তো সেদিন যেটা বলতে চাচ্ছিলাম, এয়ারপোর্টে এবং ভিসা সম্পর্কে, এবং এটা যে ডকুমেন্ট কী কী রিকোয়ারমেন্ট লাগে। তো আমি যেহেতু সৌদি আরব থেকে গিয়েছি, তো আমি সৌদি আরবেরটাই বলবো, আমি যেটা জানি সেটাই বলার চেষ্টা করবো। সৌদি আরব এবং মিডল ইস্ট, আরব ইমিরাত, যেখান থেকেই যান আপনারা, সব রিকোয়ারমেন্টগুলো সেমই অলমোস্ট। তো আমাদের কাছে সৌদি আরব থেকে ফার্স্ট অফ অল আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের, ওটা আমি বলেছি ভিডিওতে। মাস্ট বি আপনি ট্রাভেল ইন্স্যুরেন্সটা নিয়ে যাবেন। কখনো কখনো সমস্যা হয় না, যেমন আমরা দুইজন ছিলাম, একজনের সমস্যা, মানে একজনকে কিছু বলে নাই, যেতে দিয়েছে, আর একজনের মানে আমাকে আটকাই দিয়েছে মহিলা। তো অন্য যে ছিল উনি বলতেছে আদি আনে নর্মাল, ওকে যাইতে দাও, কিন্তু মহিলা বলতেছে না, কি বলে, ট্রাভেল ইন্স্যুরেন্সটা জরুরি লাগবে। তো এটা করে নিয়ে যাই, এটা হচ্ছে একটা ফার্স্ট রিকোয়ারমেন্ট। এটা সৌদি আরব থেকে লাগছে। জর্জিয়া যাওয়ার পরে যখন আমরা ইমিগ্রেশন করতে যাই, আমরা যখন পাসপোর্টটা দিই, তখন বাংলাদেশ পাসপোর্টটা দেখলে মোটামুটি শুধু জর্জিয়া না, যে কোনো দেশে একটু মুসরামুসরি করে, এটা আমার জানা আছে, যেহেতু আমি আগে ট্রাভেল করেছি অন্য দেশে। তো এটা আমার স্বাভাবিক, এটা জানা আছে। তবে ওখানে দেখলাম মোটামুটি বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি যাদের পাসপোর্ট দেখলো, এদেরকে আলাদা করে অন্য একটা রুমে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে যে অনেক কিছু সেটা বলতেছে। যদি ফ্যামিলি থাকে তাদের দেখলাম কোনো সমস্যা করে না, তাদেরকে মোটামুটি ডক্টর জিজ্ঞাসা করে ঢুকতে দেয়, ওরকম আহামরি না। তো আমরা যেদিন গেছিলাম ওই দিন আহামরি ওরকম কোনো ছিল না, ইন্ডিয়ান বাংলাদেশি এরকম ছিল না। আমরা দুইজন আর কয়েকজন ছিল, 4-5 জনের মতো। তো আমাদের 4-5 জনের আলাদা করে নিয়ে যায় ছোটো রুমে। তো দুজন করে বা একজন করে আলাদা করে জিজ্ঞাসাবাদ করে যে A to Z, যারা ট্রাভেল করেন বা আইডিয়া সবাই আছে, মানে হোটেল থেকে শুরু করে হোটেল কনফার্মেশন, টিকিট, রিটার্ন কনফার্মেশন, আমরা কেন আসছি, আমরা কোথায় যাব, আমরা কোন দিন কোথায় কাটাবো, আমরা 4 দিন কোথায় কোথায় করবো, আমরা কোথায় থেকে আসছি, আমরা কোথায় কাজ করি, আমরা কতদিন যাবত আছি, আমাদের স্যালারি কত,
আর সব থেকে জরুরি একটা জিনিস হচ্ছে আপনার সৌদি আরব থেকে যদি যান কখনো ইকামা ইংলিশ ট্রান্সলেশন ওটা করে নিয়ে যাবেন, ওটা খুবই জরুরি। এটা ফার্স্ট এটাই চায়, ইকামাটা চায়, যেহেতু ওরা আরবি বোঝে না, তো সেক্ষেত্রে ওরা এটাই চায় ফার্স্ট, এটা করে নিয়ে যাবেন, ইকামা ট্রান্সলেশন করে নিয়ে যাবেন। আপনার স্যালারি এমনি জিজ্ঞাসা করে, আমারও স্যালারি ওইখানে ছিল, অবশ্য স্যালারি করা আসলো, আমার স্যালারি সেটটা ছিল, তো ওটা দেখে না অবশ্য জিজ্ঞাসা করছে। তারপর আমার মোবাইলে একটা জিনিস আলহামদুলিল্লাহ আমি মোবাইলে নোট করে নিয়ে গেছিলাম যে আমি 5 দিন থাকবো, কোথায় কোথায় থাকবো, কোথায় কোথায় কী কী দেখবো। তো আমার যখন জিজ্ঞাসা করে 20 ঘন্টা ট্রাভেল করার পরে খুব টায়ার্ড ছিলাম, আর তখন জিজ্ঞাসা করার পরে মাথা এমনি ঘুরতেছিল, তো যেই কারণে ওর কথাবার্তা মানে একটু পেঁচাই গেছিলাম। তো আমি বলতেছি দেখ সব কিছু তো মুখে বলা সম্ভব না, বা আমি মনেও নাই আমার, কিন্তু আমি নোট করে রাখছি। তো ও বলে শোন, তো আমি ওকে মোবাইল যখন দেখাই ও একটা 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 করে সব দেখে যে কোথায় কোথায় যাব, এটা ওইটা। হ্যাঁ, তো যদি যান, যেহেতু সৌদি আরব বা আরব কান্ট্রির জন্য জর্জিয়া ভিসা ফ্রি, ভিসা ফ্রি মতলব ভিসা ফ্রি মানে হচ্ছে অনারেবল ভিসা, আপনার যাওয়ার পর আপনাকে ভিসা দেবে। সেক্ষেত্রে ওরা আর এইগুলো সমস্যাটা করে যে বা একটু যাচাই বাছাই বেশি করে, এটা ওদের কোনো দোষ নাই আমি মনে করি। এখানে অবশ্যই কারণ আছে, অবশ্যই আমাদের কারণ আছে। এটার মেন কারণ যেটা, সেটা হচ্ছে 1 মিনিট সামনে ক্যামেরা, আমি বলতেছি, সিটবেল্টটা লাগাইনি। হ্যাঁ, যেটা বলতেছিলাম আমাদের কিসের জন্য দোষ, ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশের দেখলে কিসের জন্য আলাদা করে এরা জাস্টিফাই করে। দেখেন আমরা বাংলাদেশে ইন্ডিয়ান পাকিস্তানে কি করি, আজারবাইজানি হয়ে জর্জিয়া ঢুকি, জর্জিয়া দিয়া আবার তুর্কি যাই, তুর্কি থেকে গ্রিসে ঢুকি, মানে ইউরোপে ঢুকে যায় আর কি। এটা বাইপাস হিসাবে ইউজ করে, জর্জিয়াকে ইউজ করে ইউরোপে ঢুকে। আর সৌদি আরব থেকে যেহেতু বা মিডল ইস্ট থেকে যেহেতু ভিসা ফ্রি, তো মিডল ইস্ট থেকে বেশিরভাগ লোকজন যারাই যায় এরা মোটামুটি লোকজন ব্যাক করে না। আর এটার প্রমাণ আমরা যাওয়ার পরেও পাইছি, যারাই দেখলাম 2-1 বাংলাদেশে আসছে, ওখানে কাজ করে, জিজ্ঞাসা করে ভাই আমরা তো এখানে কাজ করার জন্য আসি না, আমরা তো আসছি এখানে, এখান দিয়ে যাওয়া খুবই সহজ, খুব কম টাকা লাগে, এখানে 2-1টা দালাল ধরে আমরা তুর্কি চলে যাব, তুর্কি থেকে গ্রিস চলে যাব, গেম না কি বলে, এগুলা খুবই সহজ। তো অবশ্যই তারা যে হ্যারাসমেন্ট করছে এটা অবশ্যই করা উচিত ছিল, বা আমি মনে করি ঠিকই আছে। হ্যাঁ, এটা আমাদেরই দোষ, তাছাড়া তো এমনি এমনি হ্যারাসমেন্ট করার জন্য তারা বসে আছে না। আর তারা হ্যারাসমেন্ট করে বা এখান থেকে অনেকগুলা ব্যাক করে, অনেক, আপনার একটু যদি ফল্ট পায় আপনাকে ব্যাক করে। তারপরে পাসপোর্ট নিয়ে সব পাসপোর্ট একটা একটা করে দেখে, পেজ দেখে। হ্যাঁ, পেজ দেখে যে কোথায় কোথায় গেছি। তো আমার যেহেতু আগে ট্রাভেল করা ছিল, তো আগের সবগুলো দেখে, তো আমাকে জিজ্ঞাসা করে দেখে দেখে ভিসা দেখে, তুই এখানে গেছিস, সেখানে গেছিস, পরে তুই মালদ্বীপ গেছিস, শ্রীলঙ্কা গেছিস, গুড গুড, এরকম বলে লাস্টে সব কিছু যখন কোনো ফল পায় নাই, কোনো কিছু পায় নাই, সব কিছু দেখার পরে একদম সব কিছু ঠিক আছে, তারপরে আমাদের বলতেছে যে উই আর সরি, ইউ হ্যাভ টু গো ব্যাক টু সৌদি আরবিয়া, সেম ফ্লাইট। হ্যাঁ, আমরা তো হতবাক যে ওরা, আমি বলতেছি তুই আমাকে রিজন দেখা, একটা কারণ দেখা যে এই কারণে তুই আমাকে ব্যাক করতে চাস, এনাফ। কারণ আমরা অনেক বেশি বিরক্ত হয়ে গেছিলাম। ও আমাকে কিছুই না বললে পাসপোর্ট নিয়ে চলে যায়, আমার 3টা পাসপোর্ট, আমার ফ্রেন্ডের 2টা পাসপোর্ট নিয়ে চলে যায়, যাই সম্ভবত ওর অফিসার, মানে বড় সিনিয়র অফিসার সাথে কথাবার্তা বলার পরে 5 মিনিট পরে আবার ব্যাগ আসে, আমাকে পাসপোর্ট দিয়ে বলে ইউর ওয়েলকাম টু জর্জিয়া। ঠিক আছে, এখানে শেষ না, তারপরে আমাদের করে ফিঙ্গার নেয়। হ্যাঁ, 10 আঙ্গুলের ফিঙ্গার নেয়, এমনভাবে আমার জীবনে কোথাও আমি দেখি নেই, সৌদি আরব এরকম নেয় নাই কখনো। মানে আঙ্গুলগুলাকে এইভাবে মানে যেভাবে পারে মোটামুটি হাতের তাওগুলা থেকে শুরু করে একদম, মানে 10টা আঙ্গুলে মনে হয় 50 বার ঘুরাই ফিরায় করছে, এটাকে ফিঙ্গার নিছে। হ্যাঁ, তো আমি ফার্স্টে আমি ফিঙ্গার দিছি, আমি চলে আসছি, তো আমার ফ্রেন্ড পরে গেছে আমার, তো ওকে ফিঙ্গার রেখে পরে ওকে বলতেছে আমাদের কাছে সব তোদের আছে, ইনফরমেশন আছে, ফিঙ্গার আছে, না গেলে ব্যাক না করলে সমস্যা হবে, এরকম বলে দিছে। তারপরে মোটামুটি বুঝতে পারলাম হ্যাঁ কিসের জন্য এরকম করছে, পরে ব্যাপারটা বুঝতে পারছে যে হ্যাঁ এটা তো আমাদের দোষ, তাহলে তাদের কোনো দোষ না। অবশ্যই যেখানে বিষয় ফ্রি করে দিছে, এত হ্যারাসমেন্ট করার কি কারণ, অবশ্যই কারণ আমাদের দোষটা আমাদের।
এই ছিল এই সব কিছু মিলে এটা নিয়েই ওটা বলতে চাইছিলাম। তো আপনারা যদি কেউ যান অবশ্যই যাবেন, ঘোরার মতো অনেক কিছু আছে, দেখার মতো অনেক সুন্দর। আমি বলবো আপনারা যদি কখনো ইউরোপ না ঘুরে থাকেন, আপনারা গেলে খুবই মুগ্ধ হবেন আমি মনে করি। যেমন আমি ইউরোপে এখনও যাই নাই, আমার কাছে খুবই ভালো লাগছে। আর জর্জিয়াটা হচ্ছে একদম লাস্ট লাইক তুর্কির মতো, মানে তুর্কির আগে আর কি, পাশে জর্জিয়ার পরে তুর্কি, তারপরে হচ্ছে ইউরোপ। এরা এশিয়ার ভিতরে পড়লেও এরা নিজেদেরকে ইউরোপিয়ান ভাবে, বা এরা ইউরোপিয়ান কালচারে চলাফেরা করে, 100% ইউরোপিয়ানদের সেম। হ্যাঁ, আর এদের গভর্নমেন্টের সাথে এরা একটা ঝামেলায় আছে ইউরোপের নিয়ে। এরা পাবলিক যারা আছে জর্জিয়ান, এরা চায় ইউরোপে ঢোকার জন্য বা ইউরোপিয়ান হওয়ার জন্য, সেনজেন হওয়ার জন্য। গভর্নমেন্ট সেটা চাচ্ছে না, বা এটা নিয়ে অনেকটা ঝামেলা আছে। আর এই বেশি মানুষ যে ব্যাক করে, এদের আরেকটা রিজন আছে যত লোক জানলাম, যে এরা নাকি ইউরোপে সেনজেন হওয়ার জন্য বা ইউরোপভুক্ত হওয়ার জন্য এরা আপ্রাণ চেষ্টা করতেছে, যেমনে পারে না চেষ্টা করতেছে, এদের ই করতেছে, মানে দেখাইতেছে যে এতগুলা ব্যাক করছে লোকজন, এতগুলা মানুষ এই করছে, সন্দেহবাদী যারা ওই ডাঙ্কে বাঙ্কে মাইরা যায় ইউরোপে যায়, এদেরকে ব্যাক করছে। তার মানে জর্জিয়া কাজ করতেছে, হ্যাঁ, ইউরোপের পক্ষে কাজ করতেছে এজ এ সেনজেন কান্ট্রি হিসেবে, মানে এদের বাড়াইতেছে, ভ্যালু বাড়াইতেছে, যে এদের দেশ হয়ে কেউ ইউরোপে ঢুকতে পারতেছে না। এর কেয়ারফুল এটাই দেখাতে যাচ্ছে যে তাদের দেশ হয়ে কেউ ডাঙ্কি মাইরা বা এইভাবে ইউরোপে ঢুকতে পারে না। হ্যাঁ, এটাই দেখাতে চাইতেছি ইউরোপকে, বা তারা ইউরোপের সাথে সংযুক্ত হইতে চাইতেছে। বাট এটা পসিবল না। কেন পসিবল না? যতদিন না তুর্কি সেনজেন হইতেছে, ইউরোপের ভিতরে ঢুকতেছে, ততদিন জর্জিয়া হইতে পারবে না। কেননা ইউরোপের সাথে তো একটা কানেকশন থাকা লাগবে, সেটা নদী দিয়ে হোক, সেটা যে রাস্তা দিয়ে হোক, যেমনি হোক। তো ইউরোপের সাথে তো জর্জিয়ার কোনো কানেকশনই নাই, না পানির কানেকশন আছে, না রাস্তার কানেকশন আছে। তো এটার জন্য আগে তুর্কিকে ইউরোপে ঢুকতে হবে, তারপরে। আর এটা কখনো পসিবল না আমার যতটুকু জানা। তো এরা চাইতেছে আর কি, এরা চাইতেছে, এদের ইচ্ছা, যার ইচ্ছা। এরা জর্জিয়ান যারা আছে এরা সবাই চাইতেছে, এই আর কি। তো আমি সর্বশেষ এটাই বলবো যে আপনারা ঘুরতে গেলে অবশ্যই যাবেন, দেখার মতো অনেক কিছু আছে, অনেক সুন্দর। ইউরোপে যদি কখনো না গিয়ে থাকেন, আপনার জন্য এটা আমি মনে করবো যে কোনো তুলনা বাকি নাই। অনেক কম টাকায় আপনি ইউরোপের স্বাদ নিতে পারবেন অবশ্যই। আমি যেহেতু যাই নাই, আমার কাছে খুবই ভালো লাগছে। তবে যদি আপনি যান, আপনি একদম মোটামুটি যতগুলো রিকোয়ারমেন্ট আছে সবকিছু একদম পারফেক্টলি করে যাবেন, যাতে আপনাকে ডিনাই করার সুযোগ না পায়, ঠিক আছে? তারপরেও শুনছি যে সবকিছু ঠিক থাকলেও ডিনাই করে এরা। হ্যাঁ, ওই ইউরোপকে দেখানোর জন্য এরা হুতাহুতি হয়রানি করে। হ্যাঁ, আপনাদের জন্য একটা সাজেশন থাকবে আমার, যে আপনারা গেলে কখনো সবকিছু নিয়ে যাবেন, কোনো কিছু যেন বাকি না থাকে। মানে এই টু জেড ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে শুরু করে আপনি কোথায় কোথায় ঘুরবেন সবকিছু নোট করে নিয়ে যাবেন। যেমনটা আমার করা ছিল, বিধায় আমি বিপদে পড়ি নাই। ওটা আমি কেমন করছিলাম অনেক আগে, আলহামদুলিল্লাহ ওটার জন্য বাঁচছি অবশ্য, ঠিক আছে? তো আর আমার আসলো টিপিসি থেকে আমরা বাতুমি যাব, ট্রেন কনফার্মেশন আমার কি বলে টিকিট ছিল 2টা। তো সবকিছু দিয়ে অবশ্য অন্য দেশের বিষয় দেখেও একটু হেল্প হয়েছে সম্ভবত, যতটা মনে হইলো। আবার অনেকের কাছে শুনি যে তাদের ইচ্ছা মতো আবার মন চাইলে তারা ঢুকতেও দেয় না, নাকি সবকিছু ঠিক থাকলে। তো গেলে সবকিছু প্রিপারেশন করে নিয়ে যাবেন, আমার এটাই থাকবে। আর হচ্ছে চেষ্টা করবেন ফ্লাই দুবাই দিয়ে না যাওয়ার জন্য, কেননা ফ্লাই দুবাই আমি কখনো ট্রাভেল করি না, এটাই ফার্স্ট টাইম ছিল। ফ্লাই দুবাইটা আমার কাছে খুবই বাজে লাগছে। ডোমেস্টিক যে আমাদের ফ্লাইট আছে সৌদি আরবের, যদি কখনো ট্রাভেল করে থাকেন, লাইক ফ্লাইনাস, ফ্লাই আদিল বলে বা ফ্লাই ডিল বলে, যেটাই বলে, এইগুলোর থেকেও বাজে অবস্থা। আর যাওয়ার সময় এতটা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিলো, যেমন ইরানের অবস্থা। হ্যাঁ, ইরানের উপরে যাওয়ার পরে বিমানটা এরকম করতেছিল, শেক করতেছিল অনেক, মানে খুবই ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিলো। মানে এরকম কখনো হয় নাই, খুবই বাজে অবস্থা। আর আমার কাছে সার্ভিস একদমই ভালো লাগে নাই। এটা যার ব্যক্তিগত ব্যাপার, অবশ্য আমার কাছে ভালো লাগে না, আপনার ভালো যাইতে পারেন। আর যেগুলো দুবাই হয়ে যায়, যেমন মানে লোকাল যেগুলো, মানে ফ্লাই দুবাইটা বেশি যায়, এটা দিয়ে না যাওয়ার চেষ্টা করবেন। কারণ এগুলা গেলেই তারা ওই আলাদা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখে যে মোটামুটি হ্যারাসমেন্ট করার জন্য, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন
ইমারাতি বা ভালো ভালো যেগুলো ফ্লাই আছে, এয়ারলাইন্সগুলো আছে, এগুলোতে যাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই। এটাই ছিল আজকের। দেখা হচ্ছে আগামী পর্বতে। আগামী পর্বতে আমরা বাতমি ঘুরবো। তো সাথে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।